আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে প্রত্যাহার করা হয় এবং টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে সমাবেশ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তারপর তারা মিছিল নিয়ে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় তারা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে থাকে। পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও চাকরি প্রত্যাশীরা সেখানেই অবস্থান করে। এ অবস্থায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, কিন্তু তারপরও তারা যমুনার সামনে তাদের অবস্থান ত্যাগ করেনি। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বিক্ষোভ চলছে, আমরা সেটা শুনেছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জসিন্তা, একটু আগে এখানে তারা এসছেন, তাদেরকে পুলিশ সরানোর চেষ্টা করেছে, তারা যাননি। এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একজন প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এসেছেন এবং তারা এখনও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। তারা আন্দোলনকারীদের 2 জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে তাদের যে দাবি, সে দাবির ব্যাপারে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু যারা আন্দোলনকারী এখানে এসেছেন, চাকরি প্রত্যাশী যারা এখানে এসেছেন, তারা সেই প্রস্তাবটি না মেনে এখনও তারা আলোচনা করছেন। তারা বলছেন যে তারা শুধু 2 জন নয়, তারা যেই সমন্বয়করা রয়েছেন আজকে যারা আন্দোলন করছেন, তাদের যে আন্দোলনকারী নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো টিমটিকেই ভেতরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তারা সেখানে ভেতরে গিয়ে আলোচনা করে আজকের মধ্যেই যদি তাদের দাবি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে তারা তাদের যে অবস্থান কর্মসূচি আজকে এখানে তারা পালন করছেন, এখন সেই অবস্থান কর্মসূচিটি প্রত্যাহার করবেন এবং এখান থেকে চলে যাবেন। কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনার অগ্রগতি ঘটেনি, অর্থাৎ এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন। যদি সম্মত হন সেক্ষেত্রে তারা ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অন্য কোনো সচিব অথবা কর্মকর্তার সঙ্গে তারা কথা বলবেন, আলোচনা করবেন। আলোচনার পরে তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয়, তারা যদি সেই আশ্বাসে আশ্বস্ত হন অথবা তাদেরকে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় তাদের যে দাবি 35 বছর করার, সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা 35 করা, তাদের যে দাবি, সেই দাবিটি মেনে নেওয়া হবে, সেক্ষেত্রে তারা তাদের যে আজকের এখানকার অবস্থান, সে অবস্থানটি প্রত্যাহার করে এখান থেকে চলে যাবেন। জসিন্তা, জানছিলাম চাকরি প্রার্থীদের বিক্ষোভের খবর। বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত এবং আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের কাছে বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন কমিশন তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। বিদেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। তবে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করে জাতিকে বিভক্ত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। আগুনে খবর জানাচ্ছেন আমাদের চট্টগ্রামের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আগুন তো নিভে গেছে যেটি আমরা খবর পেয়েছি, দগ্ধদের অবস্থা কি, তাদের সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, আপনি দেখছেন আমার পেছনে আছে এমবি বাংলার জ্যোতি। এটি বিএসসির একটি পতাকাবাহী জাহাজ, যেটি আপনি বলছিলেন। তো প্রায় ১.৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই জাহাজটির যে ফরওয়ার্ড সাইডে আসলে অগ্নিকাণ্ডের বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো সেখানে ওই সময় যে দায়িত্ব পালন করছিল নুরুল ইসলাম, সে ওয়ার্কশপের যে ফোরম্যান, তার লাশ পাওয়া গেছে। এছাড়া মোট ২ জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে আরেকজন হারুন, সেও ডেকে কাজ করত, এবং আরেকজন ক্যাডেট সৌরভ, এখনো পর্যন্ত তার লাশ মেলেনি। এবং ফায়ার সার্ভিস যেটা বলছেন যে তারা তার লাশ উদ্ধারের জন্য এখানে চেষ্টা করছেন। তবে নৌবাহিনীর এখানে অত্যাধুনিক প্রায় 5টি ট্রাকবোট সহ ফায়ার সার্ভিসের 8টি, চট্টগ্রাম বন্দরের ট্রাকবোট এবং সহ বিভিন্ন সংস্থা, কোস্টগার্ডও এখানে কাজ করেছে এবং প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো এই বাংলার জ্যোতিতে মোট 42 জন নাবিক ছিলেন এবং তারা অনেকে আসলে বিস্ফোরণের পর নানাভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন। আপনি জানেন যে এটি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থানে ছিল এবং বহিনঙ্গর থেকে প্রায় 12,000 ক্রুড অয়েল নিয়ে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের জন্য আনা হয়েছে এবং এটি আনার পর সকালেই আনা হয়েছে এখানে, এবং এটি আসার পরে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আল্লাহর অশেষ রহমতে এটি বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো গেছে এবং যদি এটি একটি বন্দরের চ্যানেল, এখান থেকে যাওয়া আসা করা হয় এবং এটি খুব দ্রুত সময়ে এবং সবগুলো সংস্থার সম্মিলিত প্রচেষ্টার কারণে আসলে কম সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম আগুনের খবর। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু এবং গাইবান্ধা থেকে কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তবে আজ নদীতে পানি কমতে শুরু করায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। এখনও বহু মানুষ পানিবন্দী হয়ে আছে। ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম।
আমাদের বাড়িতে একটা হাবুডুবু মানে পানি, এক গালা পর্যন্ত পানি। গোবর্ধন চর একেবারে ভাসি গেছে, যায় দেখেন সামনে। আবাদ সাবাদের ক্ষতি আছে, ধান ধান ডুবে গেছে, রোয়া গাছি তেন্দুন মারি খেত একদম ডুবে গেছে। সরকারি হিসাবে লালমনিরহাটের 5 উপজেলার 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস এবং সদরীকরণের তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলো মানুষ হিসেবে আমরা প্রায় 40,000 মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করব। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি মাসে প্রথম 28 দিনে দেশে 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানায়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে 58 কোটি 45 লাখ ডলার এবং 58 কোটি 26 লাখ ডলার। তবে পরে 2 সপ্তাহে প্রবাসী আয় প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে 46 কোটি 70 লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে 47 কোটি 88 লাখ ডলার। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই অগস্টে প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে 191 কোটি 37 লাখ ডলার এবং অগস্ট মাসে 222 কোটি 41 লাখ ডলার। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।